স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 10 দিনও রায় সত্যায়িত কপি পায়নি বিএনপি, তাদের অভিযোগে বিরোধিতা করছে আওয়ামী লীগ। রায়ের পর কি পরিবর্তন এসেছে রাজনীতিতে, এসব নিয়ে আজকে আলোচনা। 8 থেকে 18 কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন, আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য বরিসুদ্দিল্লাহ কথাকার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রায়ের কপি দিতে আদালত সময় নিচ্ছে, সরকারকে দোষারোপ করা কতটা যৌক্তিক হচ্ছে? যেমন বিএনপির মহাসচিব বলছেন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইনকে লঙ্ঘন করছে, রায় এখনো সার্টিফাইড কপি না পাওয়া প্রসঙ্গে এই কথা তিনি বলছেন। আপনাকে ধন্যবাদ। এখানে সরকারকে দোষারোপ করা বা সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়া, কারণ হচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং এখনো পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের দেশে গড়ে উঠতে পারে নাই, সরকারি বা প্রশাসনের প্রভাবমুক্ত নয়। আর অন্যদিকে হলো যে এই মামলাটাকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করার জন্যে আওয়ামী লীগেরই অবদান সবচেয়ে বেশি। কারণ তার প্রথম থেকেই যেভাবে প্রচার প্রপাগান্ডা, তারপরে রায়ের আগে যে কর্মকাণ্ড, তা দিয়ে এটা বিশ্বব্যাপী, খালি বাংলাদেশ না, বিশ্বব্যাপী বাংলাদেশের মানে জনগণের মাঝে বা পিপল পারসেপশন যেটা তৈরি হয়েছে, সেটা এটা বুঝতে অসুবিধা নেই যে এই মামলাটা পেছনে সরকারেরই মানে পুরো কারসাজি এভাবে চলেছে। এখন কি সেটা বহু আগের থেকে পরিকল্পিতভাবে বলা আরম্ভ হলো যে বেগম যে এতিমের টাকা চুরি করেছে, এতিমের টাকা মেরেছে, এই সমস্ত কাহিনী। তারপরে এটা একেবারে গভর্নমেন্টের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মানে সরকার দলীয় বিভিন্ন নেতা নেত্রীরা এটা খুব মানে বলা আরম্ভ করে, তখনও আমরা এত গুরুত্ব দিই নাই। এরপর দেখা গেল হঠাৎ করে এই মামলাটা মানে হয়তো বলবেন যে বহুদিনকের মামলা, এই মামলাটা হঠাৎ করে দেখা গেল যে প্রত্যেক সপ্তাহে 1 দিন, তারপর সপ্তাহে 2 দিন, তারপর 3 দিন, এইভাবে খুব মানে অস্বাভাবিক দ্রুততার সাথে এই মামলাটা সম্পন্ন করার জন্য এগিয়ে যেতে লাগবে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি ওই দুটি বিষয় মাথায় রেখেই বলছেন যে প্রায় 150 বারের মতো টাইম পিটিশন করেছিলেন আপনারা, এইটা কি আপনারা মাথায় রাখছেন? যে এটা আমরা মাথায় রেখে বলছি যে মামলাটি উদ্ভূত হওয়ার পর থেকে 10 বছর পরে রায় আসলো। এখানে আমাদের ওই যে ম্যাডাম আছেন, জাতীয় পার্টি করেন, মানে আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার মামলা কিন্তু সেই 91 সাল থেকে এখনো চলে আসছে। এখানে আমাদের দেশে ব্যাপারগুলো কি হয়, যেমন ধরেন বর্তমান যে আওয়ামী লীগ, তাদের নেতাদের বিরুদ্ধে এবং স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী মানে আওয়ামী লীগের নেতা হিসেবে তখন ওনার বিরুদ্ধেও এই 111 সরকার 9টা দুর্নীতির মামলা, 7টা মামলা, 15টা মামলা দিল, বেগম জিয়ার বিরুদ্ধে 3টে মামলা দিল, 4টে মামলা দিল। এখন প্রায় 7,000 7,500 মামলা, প্রায় 8,000 মামলা তারা ক্ষমতা আসার পরে রাষ্ট্র 494 সেকশন 494 সিআরপিসিতে সমস্ত মামলাগুলো তুলে নিল, মানে হোম মিনিস্ট্রি তোলে। আর প্রধানমন্ত্রীটি কিন্তু উচ্চ আদালতে কোয়াশ হলো, শামসুদ্দিন মানিক সাহেবের কোর্ট বসায়, সেই শামসুদ্দিন মানিক সাহেব কি করলো যে মোর দ্যান আওয়ামী লীগের, মানে সে শুধু আওয়ামী লীগ না, কিন্তু জাস্টিস যে সিনা আছেন, জাস্টিস সিনা কিন্তু বিএনপির অনেকগুলি মামলা কোয়াশ করতে দেন নাই, এবং সর্বশেষ নাইকো দুর্নীতি মামলায় কিন্তু চিফ জাস্টিস হিসেবে জাস্টিস সিনা মামলাটি চলতে পারে সেটি বললেন। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। জাস্টিস সিনা, আপনি যেহেতু জাস্টিস মানিকের কথা বলছেন, জাস্টিস মানিক জাস্টিস সিনা করেছে, কিন্তু জাস্টিস সিনা এবং জাস্টিস মানিকের মধ্যে পার্থক্য হলো এই যে জাস্টিস সিনা সে মানে একটা নিরপেক্ষ ন্যায় বিচার করার চেষ্টা করেছে, আবার সরকার ন্যায় বিচার করার চেষ্টা করেছে বলেই বেগম জিয়ার মামলাগুলি তারপর করেছে, আবার প্রভাবিত হয়েছে। জাস্টিস সিনার একটা পর্যায়ে যে আমরা সমর্থন দিয়েছি, জাস্টিস সিনা যখন আমি একটা সাইড বলতে পারছি না, জাস্টিস সিনা অনেক ঘটনায় মানে অনেক মামলায় রায় দিয়েছেন যার সাথে আমরা মোটেই একমত না, কিন্তু সর্বশেষ যেগুলো আপনার বিপক্ষে গেছে সেগুলো তো আপনি একমত কেন হবেন? না, আমার মানে আপনাদের মূল রাজনীতিটা তো এই জায়গায়। আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার করি আগে। জাস্টিস সিনাকে আমরা সমর্থন দিয়েছি, সংশোধনী রায়টা ইউনিভার্স জাজমেন্ট ছিল, এই রায়ের অবজারভেশনে দেশের সোশিও ইকোনমিক মানে প্যাটার্ন, মানে প্রেজেন্ট প্যাটার্ন,
এটা এটা এবং আপনারা ওইটিও স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশকে ব্যানানা রিপাবলিক করতে চেয়েছিলেন দুজন সামরিক শাসক অর্থাৎ জিয়াউর রহমান এবং হোসেন পুরো জাজমেন্টটাই আপনারা স্বীকার করছেন। এটা জাজমেন্ট, সেই জাজমেন্টের পরে একজন বিচারককে যেভাবে দেশ ত্যাগ করতে হলো, যেভাবে জোর করে। আমার মনে হয় অ্যাডভোকেট নিজার চৌধুরী, আমি আবার আসছি আপনার কাছে। আমি আপনার প্রশ্নের জবাব কিন্তু শেষ করতে আমার মনে হয় আমরা একটু কথা বেশি বলে ফেলছি, আমি হয়তো আপনার কাছে আবার ফিরবো আমি এই জায়গা থেকে। জনাব আহমদ হোসেন, আপনার কাছে বলতে চাই যে ওবায়দুল কাদের, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি বলছিলেন যে বিএনপি ভেবেছিল চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলা কারাগারে গেলে রাস্তায় লাখ লাখ লোকের ঢল নামবে, কিন্তু জনগণের সাড়া না পেয়ে অক্ষমতার অজুহাত হিসেবে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল দিয়েছে। এই বক্তব্যটিতে আমি আসলে বুঝতে পারলাম না, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল দিয়ে কি আপনাদেরকে বিপদে ফেলে দিয়েছে? বিএনপি শান্তিপূর্ণ কৌশল দেয়াতে কি আওয়ামী লীগের কোনো সমস্যা হচ্ছে? এবং বিএনপি বিষয়ে আওয়ামী লীগের কথা বলার এই অতি উৎসাহকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন, তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন, কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, তিনি হয়তো বলেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে এবং এটা তো ভালো, আমরা হেল্প করি, কিন্তু আমাদের তো হেল্প করেন নাই না। এখানে অক্ষমতার বিষয়টা যেটা হলো যে সেটাও তিনি সেভাবে বলেছেন কিনা আমি জানি না, সেভাবেই বলেছেন। তিনি আজকে একটা কথা আপনারা বলেছেন যে বিএনপি বলছে যে বেগম জিয়া আমাদের নেত্রী কারাগারে যাওয়ার পরে বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ এবং অনেক বেশি শক্তিশালী। তাহলে অনেক বেশি ঐক্যবদ্ধ আর অনেক বেশি শক্তিশালী হলে ইলেকশনে আসতে আপত্তি কোথায়? এটা পার্টি জেনারেল সেক্রেটারি আজকে এটা তিনি উল্লেখ করেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদেরকে বেকাতে ফেলেনি, আমরা বলছি যে আপনার আদালতের রায়টাকে আপনি কিভাবে নেবেন? আদালতের রায় আপনি বিচার মানি তাল গাছ আবার হতে হবে, এটা যদি মনোভঙ্গি হয় তাহলে তো বাংলাদেশে কোনো আদালতই কোনো জাজমেন্ট করতে পারবে না। এবার আপনি তো আইনি লড়াই আছেন, ভাই দাদা তো একজন অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেট তো সবাই, তো আমি আর ভাই বাদে, কাজে ওনারা আইনের মানুষ, আইন সম্পর্কে তাদের সম্যক ধারণা আছে এবং যা তারা সংক্ষুব্ধ বলেই তো তারা এখন আপিল করার জন্য হাইকোর্টে যেতে চাচ্ছে। সুতরাং সংক্ষুব্ধ হলে সবাই হাইকোর্টে। আরেকজনও আছে আমাদের যে সঞ্চালক, উনি আইনজীবী না, এখন ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন আর উনি প্রফেশনে নাই, এখন উনি মিডিয়া ব্যক্তিত্ব হয়ে গেছেন। উনি এখন এনকোয়ারি করছেন, তিনি আমাদেরকে কোশ্চেন করছেন, আমাদের জবাব করতে হচ্ছে। আমি যেটি জানতে চাইছিলাম যে বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই সব কথাবার্তা কি প্রসঙ্গে, মানে কি আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই কথা কি উস্কানিমূলক? উস্কানিমূলক কিছু না, বাংলাদেশে খেলা হচ্ছে আবাহনী মোহামেডান, এর বাইরে তো কোনো ওয়ারি টিম নাই। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টিকে কি, জাতীয় পার্টি তো আছে, কিন্তু জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বি, যারা মাঠের বাইরে থাকে। না, জাতীয় পার্টি প্রতিপক্ষ না, আমার বন্ধু। বন্ধুকে আমি দলকে সর্বশেষ কবে বন্ধু পেয়েছে? এটা হলেন পৃথিবীর এক জায়গায় নেই, পৃথিবী পরিবর্তন হয়, সব শত্রু থাকে না, বিরোধী দল বন্ধু হইতে পারে। ব্যারিস্টার দিলারা চৌধুরী, সরকারি দলের বন্ধু হতে বিরোধী দলে থেকে কেমন লাগে আসলে? ধন্যবাদ খালিদ ভাই। দিলারা খন্দকার। বিরোধী দল মানে কি সরকারের সবসময় শত্রুই হতে হবে এমন কোন আইনি বাধ্যবাধকতা কি আছে? আমার মনে হয় নেই। বিরোধী দল সরকারের বন্ধু হতে পারে, সেটা ভালো কাজের সময়, যখন দেশের কল্যাণের জন্য কাজ করবে সরকার। আর বিরোধী দল সরকারের শত্রু হতে হবে তখনই যখন সরকার দেশের অকল্যাণে কাজ করবে, জনগণের বিরুদ্ধে কাজ করবে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে পারবে না, গ্যাস দিতে পারবে না, বিদ্যুৎ দিতে পারবে না, স্বাস্থ্য দিতে পারবে না, শিক্ষা দিতে পারবে না, ব্যাংকে টাকা রাখার নিশ্চয়তা দিতে পারবে না, তখনই বিরোধী দল আমি মনে করি যে সরকারের শত্রু হওয়াটাই স্বাভাবিক। তবে যখন ভালো কাজ করবে অবশ্যই তখন সরকারের বন্ধু হওয়াটা এটাই বাঞ্ছনীয়। ভালো কাজ করলে সরকারের বন্ধু হওয়াটাই বাঞ্ছনীয়। জনাব সাইফুল হক, আপনি রাজনৈতিক একটু বিশ্লেষণের জায়গা থেকে যদি বলেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো মেরুকরণ চোখে পড়ছে কিনা, আপনার কোনো বড় ধরনের মোড় পরিবর্তন চোখে পড়ছে কিনা? আপনাকে ধন্যবাদ। এমনি তো আমাদের রাজনৈতিক ইতিহাসে তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এ ধরনের ব্যক্তিদের শাস্তি হওয়াটা এটা আমাদের 46 বছরের ইতিহাসে খুব বেশি নেই।
এবং সেই জায়গা থেকে এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যে বছর আপনি একটা জাতীয় সংসদের নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নেবেন, দেশে যখন আপনি একটা বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ জনগণকে যখন আস্থায় নিয়ে যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন, নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ যখন আপনি তৈরি করবেন, তখন আপনার প্রধান বিরোধী পক্ষের প্রধান নেতাকে যখন আপনি এরকম একটা শাস্তি প্রদান করেন, তখন এটা নিশ্চয়ই রাজনীতির জন্য, মেরুকরণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে একটা বিষয় বেরিয়ে আসছে, প্রথমত যে আমরা যে আলোচনাটা দেখতে চেয়েছিলাম, কারণ আপনি জানেন যে সংকটের উৎসটা 2014 সালের 5 জানুয়ারি কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক যে সংকটটা ছিল, এখনো কার্যত যে সংকটের মধ্যে আমরা আছি, এবং যখন দরকার ছিল এই সংকটের একটা রাজনৈতিকভাবে এটাকে সমাধান করা, সরকার উদ্যোগ নেবেন, কথা বলবেন, আস্থায় নেবেন, এবং কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পার্টিসিপেটরি করা যাবে, সবাই কিভাবে অংশগ্রহণ করবে, এবং তখন এরকম একটা জায়গাতে রাজনৈতিকের মধ্যে বিরোধ বৈরিতা, সংঘাত, সহিংসতা কিন্তু জনাব সাইফুল হক, আপনি সত্যি মনে করেন যে অনেক বেশি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা যে সরকার সত্যি চায় যে নির্বাচনে আসলে সব দল অংশগ্রহণ করুক, সব মত আসুক, একটি নিরপেক্ষ, নির্মোহ, সব মানুষের ভোটে একটি নির্বাচন হোক, এটি আপনার মনে হয়? আপনি যেটা বললেন যে এটা তো আমি যদি বলি যে সরকারের তারা তো প্রধানমন্ত্রী বলছেন তিনি 2014 সালের মধ্যে নির্বাচন দেখতে চান না, তিনি এটা অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চান। তার কথা যদি সত্য হয়ে থাকে, তো তারও তো আমরা চাইবো যে সমস্ত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করবেন। কিন্তু প্রশ্নটা যেখানে দাঁড়িয়েছে যে আপনি একটু আগে নিতা রায় চৌধুরী বললেন, বা আমরা সবাই জানি 2 কোটি মামলার যে রায়ের জন্য যে 5 বছরের যে শাস্তিটা, নিশ্চয় আমরা বিএনপি জামাত আমলে তাদের যে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, মানুষ তার বিচার দেখতে চায়, শাস্তি দেখতে চায়। কিন্তু একই সাথে যখন দেখছি এই আমলে সরকারের মধ্যে সরকারের শরিকরা যখন পুকুর চুরি না, সংসদে যখন বলছেন সাগর চুরি চলছে, তখন তার বিরুদ্ধে যখন কোনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ হয় না, তখন এই দুর্নীতির বিচারটা একটা রাজনৈতিক নিপীড়ন হিসাবে মানুষের কাছে এটা কিন্তু আবির্ভূত হয়। জনাব আহমদ হোসেন, আমি আপনার কাছে আসতে চাই যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে তিনি আর কোনো বিতর্কিত নির্বাচন চান না, তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? আর সত্যি সত্যি এবারের নির্বাচনটি অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে সরকারের বা সরকারি দলের কি উদ্যোগ থাকবে? কি উদ্যোগ? প্রধানমন্ত্রী বক্তব্যটা কি এরকম ছিল বলে আমার কাছে মনে হয়। বিতর্কিত শব্দটা ব্যবহার তিনি না, উনি এক্স্যাক্টলি কি বলেছেন আমার মনে আছে, উনি বলেছেন যে তিনি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। ওই জায়গায় আসে। তাহলে আমরা নির্বাচনটাকে 2014 সালে নির্বাচনটা এটা সংবিধান মোতাবেক করা আমাদের জন্য অনিবার্য ছিল। সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা। সুতরাং আগামী দিনের নির্বাচনেও আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, সকল দলের অংশগ্রহণের নির্বাচন চাই। এটা হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে আমাদের বক্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই চান। কিন্তু এখন যদি আপনি নির্বাচনে না আসেন, আমি কি জোর করে আপনাকে না, জোর করে আনার দরকার নাই। কিন্তু গতবার যেমন 2014 সালে বিএনপি কে নির্বাচনে আনার জন্য আপনাদের অনেক উদ্যোগ দেখেছি, এবার আপনারা সেই উদ্যোগ থেকে বরং অনেক দূরে আছেন। না, আগের বার উদ্যোগ নিয়েছিলাম, উদ্যোগে তো বিএনপি রেসপন্ড করে না। রাইট। এইবারও তো আমরা বলছি যে আপনারা নির্বাচনে আসবেন, আসার মতো ইলেকশন কমিশনে আপনারা বৈঠক করেছেন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন বডি ইলেকশন করেছেন, তা আপনারা আগামী ইলেকশনে কেন আসবেন না? আমি এখন কি আপনারা আমাকে কি করতে বলেন? আচ্ছা, কি করতে বলেন প্রসঙ্গে আমি একটু অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীর কাছে আসতে চাই। আমরা একটা বিরতি নিয়ে আসছি যখন, তখন অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী আপনাকে জানতে চাইবো যে নির্বাচনে আসার জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যে পারস্পরিক আস্থার যে পরিবেশ, বেগম জিয়ার এই দণ্ডাদেশের ফলে কি সেই পরিবেশটি বাধাগ্রস্ত হয়েছে বলে আপনারা মনে করেন? নির্বাচন নিয়ে এখন আপনাদের আসলে চিন্তা ভাবনাটি কি? আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে নির্বাচন নিয়ে বিএনপির এখন চিন্তা ভাবনাটা কি? বিএনপির চেয়ারপারসনকে দেয়া আদালতের দণ্ডাদেশ আস্থার পরিবেশে কোনো চির ধরাতে পারে কিনা? শোনেন, বিএনপির চেয়ারপারসনকে যে ভিত্তিহীন, উইদাউট এনি ম্যাটেরিয়ালস, যেখানে যে ম্যাটেরিয়ালস অন রেকর্ড
মানে উই থিঙ্ক ডু নট অ্যাট অল কনস্টিটিউট এনি অফেন্স আন্ডার সেকশন 409 অফ দি পেনাল কোড, যে ধারা ওনাকে সাজা দেওয়া হয়েছে। তারপরেও এই যে সাজা দেওয়া হলো, এখানে আপনি প্রথমে বলেছেন যে এই ব্যাপারটায় বাংলাদেশের, যেটা আমাদের সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলেন, যে এখানে মানে মেরুকরণটা কিভাবে হলো। পলিটিক্সে মূল ইস্যু হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে, যে মানে হোয়াট উইল বি দ্য প্রসেস অফ পোলারাইজেশন, প্রসেস অফ মোবিলাইজেশন অ্যান্ড প্রসেস অফ পার্টিসিপেশন। আমরা দেখেছি এই দেশের মানে আমাদের বিএনপির মধ্যে এবং সব বড় দলের মধ্যে কিছু কিছু ভুল বোঝাবুঝি, কিছু দ্বন্দ্ব, কিছু গ্রুপিং এসব থাকে। ম্যাডামের এই জেলের পরে সারা বাংলাদেশে বিএনপির মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য, মানে মানে তারা মিনিমাইজ করেছে। একটা কথা আছে না যে মিনিমাইজ ফ্রেন্ডস ম্যাক্সিমাইজ এনিমিজ, আমাদের ফ্রেন্ডসের মধ্যে এটা মিনিমাইজ হয়ে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, জনগণের মধ্যে এক অভূতপূর্ব সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে, এবং সেই অর্থে আমার মনে হয় যে এদেশে প্রায় 70% জনগণ এখন বিএনপির এই বেগম জিয়ার যে 2 কোটি টাকা বেগম জিয়া চুরি করতে পারে এটাকে বিশ্বাস করে না, এবং এই টাকা তো বেড়ে 6 কোটি। বিএনপি বিশ্বাস করেছে সবচেয়ে বেশি, না বিএনপি বিশ্বাস মানে যারা কথা বলেছে তারা মিথ্যা না, তারা বলেছেন যে 2 কোটি টাকা নিয়ে তো কথা বলছে, 2000 কোটি টাকা নিয়ে কেন কথা বলেন না? নট দ্যাট, বিএনপির আমলে 2000 কোটি টাকার কেস দেয়নি কিন্তু সরকার। না না, তন্ন করে খুঁজে বেগম জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই পেয়ে 2 কোটি টাকার মামলা দিয়েছে, আর কোনো মামলা নাই কিন্তু। আর আছে মানে মানে সন্ত্রাস মুক্ত যেটা মানে নাইকো তো 2টা পার্ট। নাইকো প্রথমে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সেই পার্টটা আমরা তুলে নিয়ে পরের পার্টটা আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই, কারণ আমি মানে আমি একেবারে অত খারাপ ছাত্র না, আমি প্রশ্নের জবাব না দিলে তো আমি ফেল করে যাব। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি বলছেন যে এইটা নিয়ে আস্থার জায়গা। আমরা জানি যে এর পেছনে অ্যাটিটিউডটা কি, এই যে বিহেভিয়ার যে গভর্নমেন্ট করছে তার পেছনে তো একটা অ্যাটিটিউড কাজ করছে। বিহেভিয়ার পেছনটা কি অ্যাটিটিউডটা হচ্ছে যে এই সরকার বর্তমানে নানান অপকর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সরকারের আমলে শেয়ার বাজার লুণ্ঠন হয়ে গেছে, সমস্ত ব্যাংক হয়ে গেছে। কালকে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর খোদ বলছে যে সমস্ত ব্যাংকগুলো, সেখানে আপনার মানে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে আমানত প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, তারল্য সংকটে পড়ছে, এবং ব্যাংকগুলো ধুকে ধুকে মরছে, টাকা আমানত থেকে সেখান থেকে ফেরত পাওয়া যাচ্ছে না। তাহলে অর্থনীতি, একটা দেশের রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। ইকোনমি এমন একটা পরিস্থিতি, সারা দেশের লুটের অর্থনীতি মানে বাজার দখল করে আছে। এখানে শিল্প অর্থনীতি বন্ধ হয়ে যাচ্ছে, এখানে গত 4 মাস যাবত এখানে ক্যাপিটাল মেশিনারি ইনকাম হচ্ছে না। এই সরকারের এই লুটপাট, এই নিপীড়ন, হত্যা, গুম, খুন, বিরোধী দলের উপরে অত্যাচার করে এই যে বল প্রয়োগ করে ক্ষমতা থাকা, মানে গণবিচ্ছিন্ন সরকার বল প্রয়োগ করে যে ক্ষমতা আছে, যার কারণে আগামী নির্বাচনে তারা ভয় পাচ্ছে। কারণ রাষ্ট্র জনগণ, এই জন্য আগামী নির্বাচনে যদি বিএনপিকে মানে নির্বাচনে বাইরে রাখা যায়, বেগম জিয়াকে রাখা যায়, সেই ষড়যন্ত্র। তবে আমি লাস্টে বলে নিই, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। উনি যে বারবার বলছে করলে হয়, করলে বিএনপি করলে ওনাদের পাত্তা থাকবে না। ওকে, তবে তার আগে কিন্তু আমাদের শর্ত আছে। ওকে, তার আগে আবার আপনার শর্ত, আমি আসছি আবার আপনার কাছে। বেসুদ্দিলারা খন্দকার, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কে আসলে ভয় পাওয়ার কারণ রয়েছে কিনা? জাতীয় পার্টির, আওয়ামী লীগের যদি বলি, জাতীয় পার্টি বিএনপি কে ভয় পাওয়ার কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আওয়ামী লীগ ভয় পায় কিনা এটা আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। তবে একটি জিনিস এখানে আমি অ্যাপ্রিশিয়েট করি, যেটা স্যার আমার সিনিয়র, প্রফেশনালি আমার সিনিয়র, তো স্যার যেটা বললেন যে বিএনপি নির্বাচনে আসবে। আর যাই হোক, যত তর্ক বিতর্ক এই মামলাকে ঘিরে, যত তর্ক বিতর্ক এ পর্যন্ত হয়েছে, আজকে যে স্যার যে কথাটা বললেন বিএনপি নির্বাচনে আসবে, এই কথাটাকে আমি এবং আমার দল অ্যাপ্রিশিয়েট করে। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, দেশের জনগণের কল্যাণে মানুষ রাজনীতি করুক, সকল দল জনগণের দেশের কল্যাণে রাজনীতি করুক, এবং নির্বাচনের নামে প্রতিটা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, বিশেষ করে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনের আগে যে দেশে যে সহিংসতার পূর্ণ যে পরিবেশের সৃষ্টি হয়, যেই বিরোধী দলে থাকুক না কেন, যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়, এটা যেন আর না হয়। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, মানে সম্পদ, দেশের সম্পদ যেন ধ্বংস না হয়, কোনো শিশু যেন পুড়িয়ে না মরে। সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ, পার্টিসিপেটরি ইলেকশন আমরা চাই। জনাব সাইফুল হক, আপনি কি মনে করছেন যে এই নির্বাচনটি কি অংশগ্রহণমূলক হবে কিনা, এবং বিএনপি সহ যারা গতবার নির্বাচন বর্জন করেছিলেন তাদের সবাই আসবেন কিনা? যদি আসেন, শর্তের কথা বলছিলেন,
অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সেই শর্তটার কি হবে আসলে? প্রথম হলো আপনি যেটা বলছিলেন যে 2014 সালের 5 জানুয়ারি আমরা দেখেছি যে আওয়ামী লীগের দিক থেকে বিএনপি বা বিরোধী দলগুলোকে নির্বাচনে আনার জন্য এটা খুব ঐকান্তিক একটা চেষ্টা ছিল, কিন্তু এবার সরকারের আচরণে মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে এমন একটা ধারণা জন্ম নিয়েছে, বরঞ্চ এমন একটা পরিস্থিতি তৈরি করা, বিএনপি সহ অনেক বিরোধী দল যদি নির্বাচনে যদি বাইরে থাকে তাহলে সরকারের পক্ষে হয়তো একটা নতুনভাবে ক্ষমতার বিন্যাস বা নির্বাচনী বৈতরণীটা পার হওয়াটা, যেটা খুবই আত্মঘাতী হবে আমাদের দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য। আপনার মূল প্রশ্ন যেটা আমরা মনে করি যে সমস্যাটা যেখানে আপনি, এটা তো একটা যেটা বললাম যেটা বিরোধ বৈরিতার জায়গা তো বাড়ছে, তদুপরি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, যেমন আমরা আমাদের দল থেকে বলছি যে নির্বাচনকালীন একটা তদারকি সরকার হওয়া উচিত। আমরা নির্বাচন কমিশনে যে আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে বলে এসেছি, নির্বাচন কমিশন নির্বাচনকালীন তদারকি সরকারের ভূমিকা তারা পালন করতে পারে। আপনি নিশ্চয়ই একমত হবেন, নির্বাচন যখন শিডিউল ডিক্লেয়ার হয় তখন বেশ কিছু ক্ষমতা নির্বাচন কমিশনের থাকে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের যে শঙ্কা, যে উদ্বেগ, আতঙ্কের জায়গাটা, বিশেষ করে 14 সালের 5 জানুয়ারির একটা নির্বাচনের একটা প্রহসনের পরে একই ঘটনা আরেকবার রিপিট করবে কিনা, এরকম জায়গা থেকে আমরা দেখতে চাই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও নির্বাচন কমিশনের কিছু নির্বাহী ক্ষমতাটা ছাড়া মানুষের পক্ষে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে একটা ক্রেডিবল পার্টিসিপেটরি নির্বাচন করাটা সম্ভব না। ফলে এরকম একটা জায়গা তৈরি করাটা, বিএনপির দুর্নীতির বিচার কেনা চায় এবং 2 কোটির মামলা বলি আর প্রায় 200 কোটি টাকার মামলা বলি, প্রশ্নটা কোত্থেকে আসছে? যখন জনতা ব্যাংকের 5,000 কোটি টাকার যখন আমরা লুটপাটের কথা শুনি, ফার্মার্স ব্যাংকের কোটি কোটি টাকা যখন আমরা আত্মসাতের কথা শুনি, সোনালী ব্যাংকের 3-4 হাজার কোটি টাকাকে অর্থমন্ত্রী যখন বলেন যে এটা কোনো টাকাই না, বেসিক ব্যাংক যখন লালবাতি জ্বলে, তখন মানুষের মধ্যে আশঙ্কা বাড়ে, হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনার দলের মধ্যে তাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, অথচ সেগুলো নিয়ে আপনার কোনো উচ্চবাচ্য নাই। তার মানে আপনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এমন একটা জায়গায় তৈরি করছেন যেখানে অস্থিরতাটা যেখানে জন্ম নেবে। আমার মনে হয় যে জনাব সাইফুল হক থেকে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। জনাব সাইফুল হকের বক্তব্যের পর বা প্রেক্ষিতে আমরা একটু জনাব আহমদ হোসেনের কাছে আসতে চাই। জনাব আহমদ হোসেন, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? কারণ অনেকগুলি প্রশ্ন আসছে আপনার কাছে। এক হচ্ছে আওয়ামী লীগ ভয় পাচ্ছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলকে, 2 হচ্ছে বিএনপি সহ অন্যান্য দলগুলিকে নির্বাচনের বাইরে রেখে যেন তেন রকমে একটি নির্বাচন করার পায়তারা করছে কিনা, সেরকম 2টি প্রশ্ন নিয়ে আমরা একটা বিরতিতে যাই। বিরতির পর ফিরে এসে জনাব আহমদ হোসেন আপনাকেই আমরা শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আহমদ হোসেন, আওয়ামী লীগ ভয় পাচ্ছে কিনা যে যেহেতু তারা বিভিন্ন কারণে অনেক অজনপ্রিয় হয়ে পড়েছে, এটি সুষ্ঠু নির্বাচন হলে তাদের ক্ষমতা থেকে চলে যেতে পারে, এবং বিএনপি সহ অন্যান্য দলগুলোকে নির্বাচনের বাইরে রাখার একটি ষড়যন্ত্র করা হচ্ছে। আমি প্রথমত ভয়ের কথা বলি। আওয়ামী লীগ কি ভয় পায়? আওয়ামী লীগ কি আইয়ুব খানকে ভয় পেয়েছে? ইয়াহিয়া খানকে ভয় পেয়েছে? মুনায়েম খানকে ভয় পেয়েছে? পাকিস্তানের 23 বছরের শাসকদেরকে ভয় পেয়েছে? আওয়ামী লীগ একটা স্ট্রাগল করে, সংগ্রাম করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ তৈরি করেছে। আওয়ামী লীগ কি ভয় পায়? আওয়ামী লীগের প্রধান সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেনেডের মুখোমুখি দাঁড়িয়েও তিনি কি ভয় পেয়েছেন? গ্রেনেডের মুখোমুখি দাঁড়িয়েও তিনি মানুষের অধিকারের কথা বলেছেন। 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে আপনার হাওয়া ভবন থেকে বিএনপি তৎকালীন সরকার, খালেদা জিয়া প্রাইম মিনিস্টার, তার ছেলে যুবরাজ তারেক, তাদের চক্রান্তে এই যে 21শে আগস্টে যে গ্রেনেড আক্রমণ করা হয়েছিল, এই কথাটা বারবার বলতেই হবে, নাহলে মানুষ ভুলে যাবে, কিন্তু মানুষ ভুলে যায়। সেই দিন আপনার এত মানুষ, 24 জনকে মারা হলো, আইবির রহমান সহ 517 অধিক মানুষকে আহত করা হলো। আপনারা মনে করেন এটি বিএনপি করেছে? হ্যাঁ, রাইট, এটা তো বিএনপি গভর্নমেন্ট, বিএনপি হাওয়া ভবন থেকে হয়েছে, মানে মামলা কিন্তু বিচার হয়ে গেছে। সুতরাং তারেক জিয়ার হাওয়া ভবন থেকে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভয় পাওয়ার নেতা নন। তিনি কি ভয় পান? ভয় পালে যুদ্ধ অপরাধীদের বিচার হলো কি করে? ভয় পেলে রাজাকারদের ফাঁসি হলো কি করবে? ভয় পেলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন টেলিফোন করেছিলেন, আপনার প্রথম যার ফাঁসি হলো ফরিদপুরে ট্রাম্পিতার কাদের মোল্লা, তাকে ফাঁসি না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বললেন নো, আমি এটা পারবো না, আমি তার ফাঁসি হবেই। তারপরে ফরেন সেক্রেটারি আমেরিকার টেলিফোন করলেন তার জন্য। আমি বলছি ভয়ের কথা বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইগুলো কি আর নির্বাচনকে একটু ভয় পান কিনা? পুরো ভয় পান। নির্বাচনে কেন ভয় পাবো? আওয়ামী লীগ হচ্ছে জনতার পার্টি, মানুষের পার্টি, জনগণ থেকে উঠে আসছে আওয়ামী লীগ। সে কু করে সামরিক অভ্যুত্থান করে পেছনের দরজা দিয়ে বাঁশি বাজিয়ে তো ক্ষমতায় আওয়ামী লীগ কোনোদিন আসে নাই। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথে, সেই পিচ্ছিল রক্ত পিচ্ছিল পথে, সেই পিচ্ছিল পথ থেকে মিছিল থেকে জনতার মাঝখান থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। কাজে আওয়ামী লীগের প্রধান শক্তি হচ্ছে জনতা, জনতাই হচ্ছে তার প্রধান শক্তি। সুতরাং বিএনপি তো গান পয়েন্টে ক্ষমতা নিয়েছে, জিয়াউর রহমান কি জনগণের তার মানে ভয় পাচ্ছে না এখন বিএনপি সহ অন্যান্য বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো ষড়যন্ত্র? না, আমরা 2014 সালে তেল মারতে মারতে খালেদা জিয়ার তেল মারতে 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 তেল শেষ হয়ে গেছে, আমাদের সব তেল শেষ। এখন আমি কি দিয়ে তেল মারবো? এখন তো উনি বন্দী কারাগারে, উনি তো এখন প্রমাণিত হয়েছে দুর্নীতিবাজ, উনি কনভিক্টেড। এখন কনভিকশন হওয়ার পরে এখন আরো দুটি আপিল আদালতে আরো মামলা তো আছে, আরো মামলা আছে, আরো দুটি আপিল আদালতে। আবার এই দুদকে আমি এটি বলছিলাম যে এটিকে আসলে সেই অর্থে দণ্ডিত বলা যাবে কিনা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন। কথা বলি আপনার মাধ্যমে আলবদিন ভাই, এইগুলোর মধ্যে রাজনৈতিক কোনো মোটিভেশন নাই। 10 বছর এটা বিচার হয়েছে, 10 বছর কাউকে নির্বাচনের বাইরে রাখার কোনো ষড়যন্ত্র চাই না। এই যে ভাই বললেন, দাদা বললেন যে বেগম জিয়া নাকি মানুষ কান্নাকাটি করতেছে, 16 কোটি মানুষ নেই কান্নাকাটি করতেছে। এতই যদি সহানুভূতি হয়ে থাকে, এতই কান্না হয়ে থাকে, খালেদা জিয়া কারাগারে থাকলে নির্বাচন আসুন। সাইফুল্লাহ এক মিনিট একটু একটি বাক্য একটু বলেন প্লিজ। আমি শুধু একটা জায়গা বলতেছিলাম যে আহমেদ ভাই যেটা বললেন, আমাদের আওয়ামী লীগের তো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আওয়ামী লীগ নিজে স্লোগান দিয়েছিল, ভোট এবং ভাতের অধিকারের জন্য আওয়ামী লীগকে ভোট দেওয়া দরকার। 96 সালে 2001 কিন্তু যারা দাঁড়িয়েছে, কিন্তু সে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ 2014 সালের পর থেকে সরাসরি মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। এরপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ সুষ্ঠু অবাধ পরিবেশে মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এমনকি নির্বাচনী ব্যবস্থা যেটুকু গ্রহণযোগ্যতা ছিল সেটাকে আজকে শেষ করে দেওয়া হয়েছে। আমার মনে যে এটি বলা যেত জনাব চৌধুরী, যে শর্তের কথা আপনারা বলছেন, যে শর্ত পূরণ না হলে আপনারা নির্বাচনে যাবেন না, সেই শর্ত কি করে পূরণ হবে তার রূপরেখা আজও দেওয়া হয়নি। আপনারা বলছেন সময় আসলে দেওয়া হবে, মানে ব্যাপারটা কি এরকম যে আপনারা যেভাবে চাইবেন সেভাবে নির্বাচন হবে? সেটা না, আমি বলি আপনাকে, মানে আমরা যেটা চাই, আমরা জনগণের গণতান্ত্রিক যে অধিকার, তার সর্বোচ্চ যে মানে গণতান্ত্রিক ব্যবস্থায় যে নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে জনগণের অংশগ্রহণ এবং তার ভোট প্রদানের অধিকারটা আমরা চাই। কারণ এই আওয়ামী লীগ সেই পার্টি যারা যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা বাকশাল গঠন করে একদলীয় শাসন করেছে, আবার তাদের মাথায় সেই বাকশালী ভূত চেপে বসছে এবং তারা বাংলাদেশের সমস্ত জনগণকে অবজ্ঞা করে, তাদের ভোটাধিকারকে হরণ করে, যেমন 5 জানুয়ারিতে ভোটবিহীন ভাবে ক্ষমতায় বল প্রয়োগ সাইফুল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেন, নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য কি করে হবে, সেই প্রক্রিয়াটা সাইফুল ভাই আগেরবার বলছিলেন যে বাংলাদেশে যে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব ডিজঅর্ডার হয়ে গেছে। তো এই ডিজঅর্ডার যে রাষ্ট্রযন্ত্র মানে ওই যে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা, এরা থাকবে সরকারের হাতে। পার্লামেন্ট বহাল রেখে পার্লামেন্ট ইলেকশন হবে। ইউনিক বেগম জিয়া তার সর্বশেষ ভাষণে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী সব ওনার সঙ্গে আছে। আচ্ছা, সেটা অন্য কথা, এটা তাদের সাধারণ মানুষ আমাদের সাথে আছে। এখন কথা হলো যে এই যে তাদের হায়ারার্কি ওনারা দখল করে নিয়ে, এখন বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশে এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্রযন্ত্র থাকবে সরকারের দখলে এবং পার্লামেন্ট ইলেকশন ওনারা বলতে চাচ্ছেন যে পার্লামেন্ট ইলেকশন হবে উইদিন 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট। আমরা চাই পার্লামেন্ট মানে ডিজলভ করতে হবে। ওকে, পার্লামেন্ট ডিজলভ করা হলো। সেখানে বলে যে নির্বাচনকালীন
একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। কিভাবে সেটা? এবং কিভাবে সেটা? সেটা কারা হবে, সেটা কারা হবে, সেটা কারা? যেমন আপনার কারা যেমন মানে বিআরটিসি চেয়ারম্যান যেমন বিরোধী দলের রূপরেখা অনুযায়ী এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দেওয়া পরে সেই রূপরেখা অনুযায়ী শাহাবুদ্দিনকে এনে সেরকম মানে বিচার বিভাগকে এটা প্রধান করার ফলে করতে পারে, একজন মিডিয়া ব্যক্তি করতে পারে। এই যে তরুণ তাজা এই যে আমাদের এই যে আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মানে কিন্তু সেটি আপনারা কবে দেবেন যে আমরা আসলে কাকে করব সেই রূপরেখা আপনাদের বড় করতে হবে যে রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন, ছোট জিনিস কিন্তু ভুলে গেলে হবে না। অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী বিএনপির নির্বাচনে আসলে যেমন না আসলে যেমন অংশগ্রহণমূলক হবে না, আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও কিন্তু সেটি অংশগ্রহণমূলক হবে না। আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখতে চান। আমরা আওয়ামী লীগকে ভয় পাই না, কারণ আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30 থেকে 40টা সিট পাবে। অতএব আওয়ামী লীগ নিয়ে আমাদের অত মাথা ব্যথা। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন হলে আওয়ামী লীগ 30 থেকে 40টি সিট পাবেন। আমরা একটু ব্যারিস্টার দিলারা খন্দকারকে এই ব্যাপারে একটু শুনতে চাই। জাতীয় পার্টি কয়টি পাবে সেটি একটু বলে দেন। অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী কিন্তু একটু জ্যোতিষশাস্ত্রের ইয়াও করেন। অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী একটু বলুন জাতীয় পার্টি কয়টি পাবে ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে? জাতীয় পার্টির রাজনীতিতে একটু নিরপেক্ষ জায়গায় সরে আসতে হবে। জাতীয় পার্টি এখন যে অবস্থা জাতীয় পার্টি আছে, নিরপেক্ষ মানে তো বিএনপি নিয়ে আসা। এখন যে অবস্থা আছে তাদের জাতীয় পার্টি কোনো ভবিষ্যৎ নাই। আচ্ছা, আমার বক্তব্য হলো যে কয়টি সিট পাবে? জাতীয় পার্টি যদি ভবিষ্যৎ রচনা করতে হয় তাহলে মাঝে মধ্যে আমরা যেটা বলেন জাতীয় পার্টিকে এখন তার মানে জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা চাই একটি জাতীয় মুক্তি, আমরা চাই জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, এর বাইরে কোনো রাজনীতি নাই। ওকে, এবং জাতীয় পার্টিকে অ্যাডভান্সটা ফুল করলেন না আপনি। জাতীয় পার্টি যদি এই মুহূর্তে আজকে যে বিপ্লবকে সমর্থন করবে সেই বিপ্লবী এই মুহূর্তে নির্বাচন করলে না মানে অ্যাডভান্সটা আপনি শেষ করেন এবং সিট কটা পাবে এটা বলেন। সাইফুল ভাই আমরা দল ছোট হতে পারে কিন্তু তার যে রাজনৈতিক প্রজ্ঞা আসন কত পাবে একটা লোকই যথেষ্ট। আপনি এখন আসন কত পাবে এবং অ্যাডভান্সটা ফুল আসন কত পাবে? আসন পাবে এখন জাতীয় পার্টি যদি এই মুহূর্তে এটা সত্য এই মুহূর্তে জাতীয় পার্টি যদি সঠিক বিরোধী দলের ভূমিকা নিয়ে এই পার্লামেন্টে যদি দাঁড়াতে পারে বা পার্লামেন্টের দখলে বেরিয়ে আসতে পারে জাতীয় পার্টি আমার মনে হয় যে 10-15 সিট পাবে। আমরা এটা বিরতি নিচ্ছি। আওয়ামী লীগ 30টি, জাতীয় পার্টি 10-15টি সিট পাবে অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী মনে করছেন। আমরা আরো কিছু বিশ্লেষণ শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট ব্যারিস্টার দিলারা খন্দকার, আপনার কাছে একটু জানতে চাইছিলাম অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী অনেক প্রেডিকশন করছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি, আপনার কাছে একটু প্লিজ। ধন্যবাদ আপনাকে। স্যার যেটা বলেছেন প্রথমে যে একটা কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা, জাতীয় পার্টিকে উনি কিছু অ্যাডভাইস করেছেন। সেটা হচ্ছে এক নম্বর অ্যাডভাইস করেছেন যে উনি গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে সংসদ বর্জন করে ওনাদের কাতারে দাঁড়াতে বলেছেন। গণতন্ত্রের স্বার্থে কথাটা, গণতন্ত্রের স্বার্থে তো আওয়ামী লীগ বিএনপি যুগপৎ আন্দোলন করে 90-এ আমার নেতাকে নামিয়েছিলেন। আজকে সেই আপনারা আবার গণতন্ত্রের স্বার্থে আমার নেতাকে সাথে নিয়ে মাঠে নামতে চাচ্ছেন। এই যে 27 বছর, এই যে 90 যে লাশের রাজনীতি করে দুই দল লাশের রাজনীতির মাধ্যমে যে জাতীয় পার্টিকে ক্ষমতাচ্যুত করলেন, তাহলে এটাই কি গণতন্ত্র পেল দেশের মানুষ এই 27 বছরে? এটার নামই গণতন্ত্র? আজকে সেই যাকে আপনারা বলেন স্বৈরশাসক, সেই স্বৈরশাসককেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছেন। এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনাদের কাতারে দাঁড়াতে বলেছেন শক্তিশালী বিরোধী দল হলে। ভালো করবে, এটা হলে ভালো করবে জাতীয় পার্টি। কিন্তু আপনি কি এরকম ফিল করেন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করার সময় যে দাবিটি বিএনপি করছে যে বিএনপি একটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি একটা, এইটি আপনারা ফিল করছেন কিনা যে একজন মানে এই সরকার যদি ক্ষমতা অধিষ্ঠিত থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না, যেটি জাতীয় বিএনপি মনে করছে বা সাইফুল ভাইও মনে করছেন, এটি আপনিও মনে করছেন? না, দেখেন আমরা কিন্তু জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতি করে। আমাদের যে দাবি দেওয়াগুলো প্রত্যেক ইসি মানে বর্তমান নির্বাচন কমিশন কিছুদিন আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন এবং সেই বৈঠকে প্রতিটা রাজনৈতিক দল তার নিজস্ব দাবি দেওয়া বা নিজস্ব চিন্তা ভাবনা সুপারিশ সেখানে তুলে ধরেছে। জাতীয় পার্টি আমরা কিন্তু সেখানে কিছু সুপারিশ আমরা তুলে ধরেছি। আপনি যেটা বলেছেন যে বিএনপি সাথে একমত কিনা, আমরা জাতীয় পার্টি কখনোই তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পার্টির সাথে বিএনপির সাথে একমত হওয়ার দরকার নাই। আপনারা কি মনে করছেন না কিনা যে আপনাদের নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হচ্ছে? না,
জাতীয় পার্টি আশা করে এই বর্তমান ইসির অধীনে সরকার ইসিকে সহায়তা করবে এবং সুষ্ঠু নিরপেক্ষ পার্টিসিপেটরি ক্রেডিবল ইলেকশন হবার জন্য। আরো আশা করে জাতীয় পার্টি, এটাও আশা করে বিএনপি তাদের ধ্বংসাত্মক রাজনীতি পরিত্যাগ করে যে কৌশলটা এই বেগম জিয়ার রায়ের পরে যে কৌশল তারা অবলম্বন করেছেন, এটা মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, এই কৌশল তারা অবলম্বন করে দেশের মানুষকে ওই পেট্রোল বোমা দিয়ে না পুড়িয়ে এই কৌশল অবলম্বন করে সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচনে পার্টিসিপেট করবে। আপনার যে প্রশ্নটা ছিল, আমি বলতে চাই যে নির্বাচনী পরিবেশ বা শর্তে যে কথাগুলো বলছিলেন, আমি মনে করি প্রথম যেটা দরকার, সরকার সত্যি সত্যি যেটা গণতান্ত্রিক নির্বাচন চায়, একটা ক্রেডিবল ইলেকশন চায়, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা নির্বাচনটা করতে চায়, যদি এটা ইনশিওর করতে হয় তাহলে প্রথমে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকার দৌড়ের মধ্যে রাখার যে রাজনীতিটা, দমন নিপীড়ন, বিশেষ করে রাজনৈতিক যে হয়রানি, রাজনৈতিক যে নিপীড়নটা, সেই নিপীড়নটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সরকারকে বন্ধ করা দরকার। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক নিপীড়ন করলে রাজনীতিবিদদের জনপ্রিয়তা বাড়ে, সেটি বিএনপি বলছে। আচ্ছা, আমি বলছি গণতান্ত্রিক পরিবেশটাকে আজকে এনশিওর করা দরকার। পাশাপাশি সরকার, আপনি দেখেন বিরোধী দলকে আপনি দৌড়ের উপরে রাখছেন, আর আপনার রাষ্ট্রীয় খরচে দেশব্যাপী আপনারা কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন ইতিমধ্যে আপনারা কিন্তু এখন চালু করে দিয়েছেন। তার মানে আপনার সরকার হিসেবে তাহলে আপনি যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন, মানুষের আস্থাটা জাগানোর জন্য বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের জন্য একই ধরনের গণতান্ত্রিক অধিকার আপনাকে এনশিওর করা দরকার। তাহলে আমরা বুঝবো সরকারের সত্যি সত্যি একটা রাজনৈতিক সদিচ্ছা আছে, এবং তারা একইভাবে বিরোধী রাজনৈতিক যারা গণতান্ত্রিকভাবে রাজনীতি করছে, যারা শান্তিপূর্ণভাবে যারা রাজনীতি করছে, এবং যারা দেখতে চায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যি সত্যি একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাবে। এর পাশাপাশি আপনাকে নির্বাচনকালীন সরকার নিয়ে যে আলোচনাটা আছে, এই সংকটের সমাধান করতে হবে। পাশাপাশি একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় যে নির্বাচনে আপনি যেটা একটু আগে বলছিলেন, আমরা অফেয়ার আমরা আলাপ করছিলাম যে নির্বাচনে যে কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া, ধর্মের ব্যবহার, এটাকে বন্ধ করে মানুষ যেন অবাধে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, এরকম পরিবেশ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আহমদ হোসেন। আপনি এই বিষয়ে বলবেন কিনা? যেটি সাইফুল ভাইয়ের কিছু কথা তো আমার 1 মিনিটে বলতে হবে। 1 মিনিটে সব পারবো না। বিএনপি এখন হচ্ছে সেম রাখি না কুল রাখি। বিএনপির হচ্ছে লেজে গুবুর অবস্থা এখন। বিএনপি কোনটা বলবে? কিন্তু আপনারা সারাক্ষণ বিএনপির লেজের দিকে তাকিয়ে আছেন কিনা? মানে গোবরটা দেখে বিএনপির লেজ থেকে তাকাইতে হচ্ছে। এটা গাভী না বলদ কে জানে। সুতরাং আপনাকে বিএনপি আগে কইল সহায়ক সরকার, এখন বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাব না। বিএনপি এখন কি বলবে, কোথায় থেকে কোথায় যাবে, বিএনপি ভেবে পাচ্ছে না। আর একটা কথা আমি বলি, আস্তাগফিরুল্লাহ আবেদন করলে জামিয়া অথবা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটা আমরা কেন বলি? শয়তানকে উদ্দেশ্য করে বলি, শয়তান তুমি আমার কাছে দূরে থাকো। আমি বলি আস্তাগফিরুল্লাহ আবেদন করে জামিয়া অথবা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বিএনপি জামাত তুমি হলো আজব চিজ, তুমি আমার থেকে দূরে থাকো। তুমি জনতার শত্রু, মানুষের শত্রু। তুমি গণহত্যা করেছো, মানুষ মেরেছো, 71 মানুষ মেরেছো, 30 লক্ষ মানুষ হত্যা করেছো, 2 লক্ষ মানুষের সতীর্থ হরণ করেছো। আস্তাগফিরুল্লাহ, তুমি দূরে থাকো, দূরে থাকো। তোমার থেকে আমরা মুক্ত করতে চাই। এটা আওয়ামী লীগেরও চাওয়া কিনা? এটা আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগ না, আপনিও চান, দেশের মানুষ চান, মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ তারা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা সকলেই চায়। সাইফুল ভাই তো বলছেন স্টালিন কি সেখানে তার শাসন চালায় নাই। এখন স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আমি বিএনপির লোক, আমাদের 20 সেকেন্ড সময় এগুলো খাঁটি হয়ে যাবে। আমরা বিএনপি ক্ষমতা আনার জন্য আমরা রাজনীতি করি না। অ্যাডভোকেট নিতাই চৌধুরী, শেষ বাক্য শুধু আমরা 20 সেকেন্ড আছে আমাদের। আমার মাত্র 20 সেকেন্ড। যাও, আমার শেষ আপনি শুরু করেছিলেন। আমার শেষ বাক্য হলো যে আগামী নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক না হয়, এবং এই যে বিএনপির উপরে বা বিরোধী দলের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, এটা যদি বন্ধ না করে, বাংলাদেশ একটি অতলান্তিক সমুদ্রের মাঝে নিমজ্জিত হবে। অর্থাৎ এই দেশটাকে রক্ষা করতে গেলে আগামী দিনে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, এবং আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে ফিরে আসুক, এটা আমরা কামনা করি। আমরা রাজাকারের গণতন্ত্র চাই, আমরা অ্যাডভোকেট আমরা মুক্তিযুদ্ধের গণতন্ত্র চাই। অ্যাডভোকেট নিতাই রাজাকারের গাড়িতে আমি পতাকা দেব না, মানে বাকশাল কায়েম করতে চান। বাকশাল ইজ এ গুড সিস্টেম, বাকশাল ওয়ান পার্টি সিস্টেম, চিরো বাকশাল। অ্যাডভোকেট নিতাই চৌধুরী, জনাব আহমদ হোসেন, ব্যারিস্টার দিলারা খন্দকার এবং জনাব সাইফুল হক, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।